এভরিওয়ান, তোমরা জানো যে এসটিজিটি এবং এসটিপিজিটি নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে। তো আমি এই জন্য যারা এসটিজিটি এক্সাম দেবে তাদের জন্য একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। 2019-এর যে এসটিজিটি যে পরীক্ষাটা হয়েছিল, এখানে পিওর সায়েন্সের যে ম্যাথের টপিকটা, এটা থেকে আমি আজকে 10টা অঙ্ক সলভ করার চেষ্টা করব। তো আশা করি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্টস শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমি আরও রেডি হব, নিজেকে তৈরি করব। তো চলো আর কথা না বলে শুরু করছি। এখানে 2019-এর এসটিজিটির যে এক্সাম হয়েছিল, এখানে ম্যাথ পার্টটা আছে। ম্যাথ থেকে টোটাল 150 কোশ্চেনের মধ্যে ম্যাথ থেকে 50টা কোশ্চেন থাকে। তো এখান থেকে প্রথম 50টা থেকে ফিজিক্স, তারপরে 50টা থেকে কেমিস্ট্রি, এরপরের 50টা আছে ম্যাথের। তো 101-এর যে কোশ্চেনটা একদম ইংলিশও আছে। গণিতে সমীর এবং রবির প্রাপ্ত নম্বরের অনুপাত 4:3। যদি গণিতে সমীরের প্রাপ্ত নম্বর এত হয় তবে গণিতে রবির প্রাপ্ত নম্বর কত? তো তো খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক। তো গণিতে সমীর এবং রবির প্রাপ্ত নম্বরের অনুপাত দিয়েছে। তো এটা সমীরেরটা কত দিয়েছে? 4, আর রবিরটা দিয়েছে 3। তো আমরা সমীরেরটা, এখানে সমীরের প্রাপ্ত নম্বর বলে দিয়েছে 64, আর সমীরের অনুপাতটা কত? সমীরের অনুপাতের পার্ট হলো 4। তাহলে আমি এটা অনুপাতটাকে যদি আমি 4x কনসিডার করি, 4x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 64। মানে 4x, সমীরেরটা আমি 4x ধরে নিলাম, রবিরটা 3x ধরে নিলাম, তাহলে সমীরেরটা দিয়েছে 64। তাহলে 4x ইকুয়াল টু 64, তাহলে এখান থেকে আমি x পেয়ে যাব। x হবে 64/4। তো কেটে দিলে 16 হচ্ছে, x এর ভ্যালু হচ্ছে 16, x এর ভ্যালু 16। তাহলে বলেছে রবির প্রাপ্ত নম্বর। তো রবির অনুপাতটা কি ছিল? রবিরটা ছিল 3x, মানে 3 ইন্টু 16। তো 3 ইন্টু 16 অবভিয়াসলি 48। তাহলে রেজাল্ট পেয়ে গেলাম 48। তারপর আমি যদি নেক্সট কোশ্চেনে চলে যাই, নেক্সট কোশ্চেন, 4 বছরে কোনো আসলের সরল সুদ আসলের 25/9 গুণ হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে? In 4 years, the simple interest of certain sum of money is এত টাইমস অফ দ্য প্রিন্সিপাল। তো আমি এখানেও করতে পারি, এখানেও করে নিতে পারি। তো দেখো, আমি এখানে দিয়েছে, এখানে হলো 4 বছরে কোনো আসলের সরল সুদ আসলের 25/9 গুণ। মানে আসলটাকে যদি আমি 25 কনসিডার করি, তো আসলটাকে আমরা প্রিন্সিপাল ধরি, প্রিন্সিপাল পি ইকুয়াল টু 25। তাহলে সরল সুদটা আসলের 25/9 গুণ। তাহলে সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট আমরা এসআই লিখতে পারি। সিম্পল ইন্টারেস্ট এসআই হলো 9। তারপরে বার্ষিক সরল সুদের হার বের করতে হবে। তো এখানে ইয়ারটা দিয়ে 4 বছর, টাইমটা হলো 4 ইয়ার্স, আর সরল সুদের হার মানে রেটটা বের করতে হবে। তো এখানে যদি আমরা ওই সিম্পল ইন্টারেস্ট একটা ফর্মুলা আমরা জানি, আই ইকুয়াল টু, মানে এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100। এখানে এসআই অলরেডি গিভেন আছে, এসআই হলো 9 আর নিচে 1 আছে। পি পি এর ভ্যালু দেওয়া আছে 25, তো এখানে 25 লিখে নিলাম। টি দেওয়া আছে 4, আর বের করতে হবে, আর টাইম আছে 4 ইয়ার্স। এখানে এটা দিয়ে এটাকে কাটলে 25 25 25 ক্যান্সেল হয়ে যাবে। এখানে থাকছে 9, এখানে থাকছে আর। তাহলে আর মানে রেট অফ ইন্টারেস্ট 9 পেয়ে গেছি। তো তো এখানে 9। তো in 4 years the simple interest of certain sum of money is এত টাইমস অফ দ্য প্রিন্সিপাল, দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, মানে সিম্পল ইন্টারেস্ট বের করে নিয়েছি আমরা 9%। তারপরে যদি আমরা নেক্সট প্রবলেমে চলে যাই, তো 103 নাম্বার অঙ্কটা দেখো।
রাজুর বেতন রামুর বেতনের চেয়ে 50% বেশি। রাজুর বেতন, এই যে ভালো করে ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, রাজুর বেতন রামুর বেতনের চেয়ে 50% বেশি, রাজুরটা বেশি রামুর থেকে। তো রাজুর স্যালারি ইজ 50% মোর দেন রামু। তো রাজুরটা কিন্তু বেশি বেশি আর রামুরটা থেকে। তো রামুরটাকে যদি আমি ধরি, আমি শর্টকাট লিখে নিলাম যে রামুর স্যালারি ধরে নিলাম 100 রুপিস। রামুর স্যালারি 100 রুপিস, তাহলে রাজু কত হবে? রাজুরটা 50% বেশি, মানে পার্সেন্ট মানেই তো 100-এর মধ্যে 50 বেশি, 100-এর মধ্যে 50 বেশি হলে 150 হবে। তো এখন আমাকে বের করতে বলেছে রামুর বেতন রাজুর বেতনের চেয়ে কত শতাংশ কম। দেখো, রামুর বেতন কম আছে, কম আছে। রামুর বেতন কার থেকে কম? রাজুর থেকে। তো কত কম? কত কম? অবভিয়াসলি এই যে রামুর বেতনটা রাজুর থেকে এই 50 টাকা, মানে 50 কম আছে। তো রামুর বেতন রাজুর বেতন হচ্ছে কত শতাংশ, কত শতাংশ। তো শতাংশটা বের করার জন্য কি করব, এটা থেকে এটা ডিফারেন্স হচ্ছে 50। এই 50 টাকা কম রাজুর বেতনের চেয়ে বলেছে। রাজুর বেতন, রাজুর বেতনটা কত? রাজুর বেতন হয়ে যাবে 150, আর পার্সেন্ট বের করতে বলেছে কত শতাংশ। এখান থেকে আমরা বের করে নেব। আবার বলছি, রামু রাজুর বেতন বলছে রামুর বেতনের চেয়ে 50% বেশি। তো রামুরটাকে আমি লেট করে নিয়েছি, তো ধরে নিয়েছি যে 100 টাকা রুপিস, তাহলে রাজুর হবে 150। এখন রামুর বেতন তো কম, রামুর বেতন রাজুর থেকে কত কম? রামুর বেতন রাজুর থেকে 50 টাকা কম। কতর মধ্যে? রাজুর বেতন 150, 150-র মধ্যে 50 টাকা কম, তাহলে 100-এর মধ্যে কত? তো এখন যদি আমি কেটে দিই, এভাবে কাটতে পারি। তো উপর রইল 100, নিচে রইল 3%। এটাকে যদি তোমরা ডিভাইড করো, ডিভাইড করলে পেয়ে যাবে 33, 33 সমস্ত 3/1%। তো 33 সমস্ত 3/1%, তাহলে এ নাম্বার অ্যান্সারটা হয়ে যাবে। তো এ নাম্বার অ্যান্সারটা হলো কারেক্ট। তো এটা হলো নাম্বার 3। তারপর নাম্বার 4-এর অঙ্কটা ভালোভাবে লক্ষ্য করো। কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে, কিছু টাকা, কিছু টাকা কত টাকা আমাকে বলেনি। তো লেট করে নিলাম যে মানে যে টাকাটা রাখবে এটাকে তো প্রিন্সিপাল বলা হয়, আসল। আসল টাকাটা যদি আমি এক্স ধরি, চক্রবৃদ্ধি সুদে রাখলে রমেশ 9 বছরে ওই টাকার দ্বিগুণ পায়। তো 9 বছর পরে দ্বিগুণ পায়, মানে সুদে আসলে সে যদি X টাকা রাখে, X টাকার দ্বিগুণ কত হবে? 2x। তাহলে সুদ আসলটা হবে 2x। কত বছর পরে ওই টাকা 4 গুণ হবে, মানে ওই সেম টাকাটা 4 গুণ হবে, মানে যেটা X টাকা রেখেছিল এটা 4x হয়ে যাবে কত বছর পরে, এটা আমাকে বের করতে হবে। রমেশ গেটস ডাবল দ্য অ্যামাউন্ট, তার অ্যামাউন্টটা ডাবল হিসাবে পায় 9 years when invested at কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য যে ফর্মুলাটা তোমাদের এটা জানতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা আমি লিখিয়ে দিচ্ছি। তো এ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 এটা হলো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা। এখানে এ হলো অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে সুদ আসল। এখানে পি মানে আসল, 1+r, আর মানে কি? সুদ, রেট অফ ইন্টারেস্ট। আর এন হলো নাম্বার অফ ইয়ার্স, মানে কত বৎসর এটা হয়েছে। এখন আমি যদি অঙ্কটার মধ্যে লক্ষ্য করি, আচ্ছা অঙ্কটার মধ্যে যদি লক্ষ্য করো, তো এখানে বলেছে যত টাকা রেখেছো 9 বছর পরে এটা দ্বিগুণ হবে। তো ধরে নাও যে তুমি X টাকা রেখেছো, তাহলে 9 বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে, মানে এ হয়ে যাবে 2x। এখানে 1+ সুদের হারটা কিন্তু জানা নেই, সুদের হারটা জানা নেই। এখানে এখানে 9 বছর বলেছে, টাইমটা বলেছে 9 বছর, তো নাম্বার অফ ইয়ার্সটা হলো 9। এখন এখান থেকে আমি x কেটে দিতে পারি। তাহলে এখানে দেখো 2, এখানে পাওয়ার আছে 9, এই 9টা যদি এখানে আসে এটা 1/9 হয়ে যাবে, 1+r/100। তো এটার ভ্যালু পেয়েছি আমরা
2^1/9। আচ্ছা, এখন আরেকটা বলেছে কত বছর পরে ওই টাকা সেম টাকাটা 4 গুণ হবে। আবার যদি ফর্মুলাটাতে এখন ফর্মুলাটা যদি আবার লিখি 1+r/100। এখন এখানে কিন্তু কত বছর আমার জানা নেই, কত বছরটাই বের করতে হবে। তো এখানে বলে দিয়েছে টাকাটা 4 গুণ হবে, মানে আগে যে টাকাটা ছিল x, এটা হয়ে যাবে 4x, আর আসল তো x প্লাস r/100^n। তো এখানেও আবার x কাটতে পারি। এখান থেকে দেখো 4 এখানে পাওয়ারটা 1/n আছে, এখানে আসলে এটা 1/n হয়ে যাবে। আমরা জানি একটা সাইডের পাওয়ারটা যদি আমি আরেকটা সাইডে নিয়ে যাই তাহলে এটা রেসিপ্রোকাল হয়ে যায়, 1+r/100। তো এখন দেখো এই যে এটা আর এটা কিন্তু সেম, ভালো করে লক্ষ্য করো, এটা আর এটা কিন্তু সেম। তাহলে আমি বলতে পারি এইটার ভ্যালু আর এটার ভ্যালু সেম আছে। এই দুটাকে যদি আমি ইকুয়াল করি, দেখো আমি এখানে লিখে নিচ্ছি 4^1/n ইকুয়াল টু 2^1/9। তো এখন এটার থেকে আমি এখানে একটু করার চেষ্টা করছি। দেখো এটাকে লেখা যায় 2 স্কোয়ার হলে স্কোয়ারের 2টা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে 2/9, সরি 2/n। আচ্ছা, এখানে দেখো 2^, এখানে লিখতে হবে 2 স্কোয়ার হলে 2/n, আর এখানে হয়ে যাবে 2^1/9। তাহলে এখানেও 2 এর পাওয়ার, এখানে 2 এর পাওয়ার, পাওয়ারগুলো যদি ইকুয়াল করি তো 2/9 ইকুয়াল টু 1/9। এখান থেকে আমরা দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করলে n ইকুয়াল টু পেয়ে যাবো 18, 9×2=18, মানে 18 বছর পর। তো এখানে অপশনগুলির মধ্যে একটা 18 নেই, তাহলে অ্যান্সার হবে উপরের কোনোটি নয়। তো নান অফ দা অ্যাবাভ হয়ে যাবে এটা। তারপর চলে যাই এরপরের প্রবলেমে। আমি যদি 105টা ফলো করি, 105 105টা ফলো করলে দেখো, ওকে 105 ভালোভাবে অঙ্কটা পড়ো। ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আইটেম ইজ 84, দেন দ্য প্রফিট ইজ 5%। মানে কোনো একটা জিনিসের বিক্রয় মূল্য যদি 84 টাকা হয়, মানে 84 টাকা বিক্রি করলে তার 5% লাভ হয়, 5% লাভ হয়, তাহলে তার জিনিসটার কেনা দাম কিন্তু 80, মানে 84 থেকে আরো কম। তো কেনা দামটা কত আমার জানা নেই। এবার দ্রব্যটির বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হলে 10% লাভ হবে। এটা জানতে তোমাদের কিছু ফর্মুলা জানতে হবে। যেমন আমার এসপি বের করতে গেলে এভাবে বের করতে পারি, সিপি প্লাস প্রফিট পার্সেন্ট অফ সিপি। সিপি মানে কস্ট প্রাইস, মানে কেনা দাম, আর এসপি মানে সেলিং প্রাইস, তো বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য প্লাস প্রফিট পার্সেন্ট। আবার এসপি এভাবে বের করা যায়, এসপি ইকুয়াল টু সিপি মাইনাস আচ্ছা লস পার্সেন্ট অফ সিপি। এসপি বের করার এটা সিস্টেম। তো এখন দেখো এখানে কোন দ্রব্যের বিক্রয় মূল্য দেওয়া আছে, মানে এসপিটা দেওয়া আছে কিন্তু ক্রয় মূল্যটা নেই। তো ক্রয় মূল্যটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে এসপির জায়গায় লিখতে পারি, দেখো 84, ওই ফর্মুলাটা ইউজ করছি, 84 ইকুয়াল টু সিপিটা ধরে নিয়েছি এক্স প্লাস প্রফিট পার্সেন্ট, ওই যে প্রফিট পার্সেন্ট আছে 5%, 5% অফ এক্স।
তাহলে 84 ইকুয়াল টু এক্স প্লাস 5/100, এটার সাথে এক্স ইন্টু হয়ে যাবে। এখন দেখো 84 ইকুয়াল টু, এখানে যদি আমি লসাগু করি 100, 100 ইন্টু এক্স 100x প্লাস 5x, তাহলে হবে 105x, এখান থেকে 105x। তারপরে এটাকে আমি কেটে ছোট করতে পারি, এটাকে 21 দিয়ে ডিভাইড করা যায় 4 বার, এটাকে 21 দিয়ে দিলে 5 বার। আবার তুমি এইভাবে কাটতে পারো, এটা 1, এটা হলো 20, মানে 5 দিয়ে কেটেছি, তাহলে এক্স ইকুয়াল টু 4 ইন্টু 20, 80 হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু, এক্স কি ধরেছিলাম, সিপি, তাহলে আমরা সিপি মানে ক্রয় মূল্য পেয়ে গেলাম 80 টাকা। ক্রয় মূল্য কত টাকা, 80 টাকা। বলেছে এবার দ্রব্যটি বিক্রয় মূল্য কত হলে 10% লাভ হবে। এখন দেখো এই ফর্মুলাটা, এখন বিক্রয় মূল্য বের করতে হবে, এখন এটা দিতে হবে। তো বিক্রয় মূল্য, এখন ক্রয় মূল্য কত জানি, তাহলে এসপি বের করব। দেখো ক্রয় মূল্য সিপি হলো 80 টাকা, 80 প্লাস প্রফিট পার্সেন্টটা 10% লাভ বলে দিয়েছে, 10% নিচে 100 দিতে হবে, অফ মানে ইনটু, আর সিপি মানে আবার 80। তো এখন দেখো এখানে একটা দুটো জিরো, এই দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখানে আছে 80 প্লাস এখানে আছে 8, 80 প্লাস 8 কত পেয়ে যাচ্ছি, 88। তাহলে এই 88 হলো আমার এটার রেজাল্ট। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলে যাই নেক্সট, নাম্বার 6। নাম্বার 6 যদি আমি ফলো করি, দেখো বাই সেলিং অ্যান আইটেম ইন দ্য প্রফিট অফ 20%, একটা একটা আইটেমকে 20% প্রফিটে সেলিং করলে দ্য রেশিও অফ কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। এখন সিপি ইস টু এসপি বের করতে হবে। তাহলে প্রফিট হয়েছে 20%, মানে যেই জিনিসটা আমি 100 টাকা দিয়ে কিনেছি তা 20 টাকা লাভ করেছে, তাহলে 100 টাকা জিনিসটা 120 টাকা বিক্রি করেছে, তাহলে 100 রুপিস হলো তার ক্রয় মূল্য মানে সিপি কস্ট প্রাইস, আর এটা হয়ে যাবে 120। তাহলে এটাকে যদি আমি 20 দিয়ে ডিভাইড করি, এটা যাবে 5 বার, এটা যাবে 6 বার। 20 বার তুমি আরো ছোট ছোট করে কাটতে পারো। তাহলে আমি দেখছি 5:6 আসছে রেজাল্ট, কিন্তু এখানে 6:5 বা অনেকগুলি আছে, তাহলে একটাও ম্যাচিং করছে না, তাহলে নান অফ দ্য অ্যাবাভ মানে উপরের কোনোটি নয়, এটা হলো তার অ্যান্সারটা। এরপর চলে যাই হুম 107। দেখো দ্য রেশিও অফ মার্কেট প্রাইস অফ হুইট অ্যান্ড সুগার ইজ এত, মানে মার্কেট প্রাইস ধরো বাজারের দাম, ধরো 1 কেজি মানে গমের দাম টু বলতে এখানে আমি 2x কনসিডার করি, আর চিনির বাজার মূল্য হলো ধরো 3x। তাহলে আর কোনো পরিবার যে পরিমাণ গম ব্যবহার করে তা হলো 5, মানে ধরো এটা 1 কেজির দাম 2x, 1 কেজির দাম, তো এমন গম ব্যবহার করে কোনো একটা পরিবার 5 কেজি, আর চিনি ব্যবহার করে কত, 4 কেজি। তো এখন আমি আমার তো ইস্টুই বের করতে হবে, তাহলে আর এক্স ধরে লাভ নেই। তো ধরো যে গম 1 কেজির দাম 2 টাকা, আর ব্যবহার করে কত, 5 টাকা, তাহলে 2 টাকা করে 5 কেজি কিনতে কত লাগবে, 10 টাকা। তাহলে এটা হয়ে যাবে 2 × 5 একইভাবে 3 টাকা করে চিনি কিনে কয় কেজি, 4 কেজি, তাহলে এটা হয়ে যাচ্ছে 10, এটা হয়ে যাচ্ছে 12। তারপরে এটাকে সিম্পলেস্ট ফর্মে নিলে এটাকে 2 দিয়ে ভাগ করলে 5:6, তাহলে 5:6 বি নাম্বার অপশনটা পেয়ে যাচ্ছি আমরা। তো এটা হলো 107। তারপরে 108 একদম ইজি একটা উৎপাদকে বিশ্লেষণ, দ্য ফ্যাক্টরস অফ এত অ্যান্ড এত। তো এটাকে ফ্যাক্টরাইজেশন যদি আমরা করি, যেমন ফ্যাক্টরাইজেশন কিভাবে করতে হয় আমরা প্রত্যেকে জানি। দেখো দ্য ফ্যাক্টরস অফ এত, তো এখানে আছে 2x² - 3x + 1, এটাকে যদি আমি মিডল টার্ম ফ্যাক্টর করি
2 একে 2, তাহলে 2x², এখানে লিখতে পারি 2 + 1 x + 1 2x², এটা মাল্টিপ্লাই করি 2x ± -1 দিয়ে x + 1, এখান থেকে কমন নিতে পারি আমরা 2x, থাকছে x - 1, এখান থেকে -1 কমন নিলে থাকছে x - 1, তো x - 1 হয়ে যাচ্ছে কমন, আর আনকমন থাকছে 2x - 1। তাহলে x - 1 একটা ফ্যাক্টর, 2x - 1, তো x - 1 2x - 1, সি নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছ 108 নাম্বারের প্রবলেমটা। তারপর 109-এ যদি চলে যাই, ফর হোয়াট ভ্যালু অফ m দ্য ইকুয়েশন দিস অ্যান্ড দিস হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। তো ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন বের করার জন্য যে থিঙ্কিংটা, এটা তোমাদের জানতে হবে। দেখো, a1x প্লাস b1y প্লাস c1, এটা হলো দুই চলরাশির রৈখিক সমীকরণ, যেখানে a1 b1 c1 এগুলি হলো কনস্ট্যান্ট, আর xy হলো চলরাশি। xy চলরাশি মানে x and y আর ভেরিয়েবলস, অ্যান্ড a1 b1 c1 আর দ্য কনস্ট্যান্ট। এটা লিনিয়ার ইকুয়েশন অফ টু ভেরিয়েবল। তো এটা আরেকটা হতে পারে a2x b2y প্লাস c2 = 0। তো এটা যদি ইকুয়েশন 1, এটা যদি ইকুয়েশন 2 হয়, তো ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন বলছে। ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন হওয়ার কন্ডিশন হলো, মানে শর্ত হলো a1/a2 = b1/b2 = c1/c2। এই মানে এক্স এর সহগগুলি রেশিও অফ, মানে এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত আর ধ্রুবক পদের অনুপাত, তিনটা যদি সমান হয়, তাহলে এমন দুইটা সমীকরণের অসংখ্য সমাধান পাওয়া যায়। The linear equation of two variable has infinite number of solution if a1/a2 = b1/b2 and c1/c2। এখন এটা হলো কনসেপ্টটা। এই কনসেপ্টটা ইউজ করে আমি এখানে অঙ্কটা করছি। এখানে এই দুইটা ইকুয়েশনের মধ্যে যদি ভালোভাবে ফলো করি, এখানে x এর সঙ্গে আছে 3, মানে এটা a1, আর এটা এখানে x এর সঙ্গে আছে 2, তাহলে a1/a2 = b1/b2। b1 মানে y এর কোফিশিয়েন্ট, y এর কোফিশিয়েন্ট -5, আর এখানে y এর কোফিশিয়েন্ট আছে -10/3 = c1/c2। c1/c2, c মানে কনস্ট্যান্ট টার্ম, তো সিটা এদিকে নিয়ে আসলে এটা হবে -6, আর এমটাও দেখো, এই জেনারেল ফর্মটা কি, কনস্ট্যান্টগুলি ইকুয়াল টু এই সাইডে আছে =0, তাহলে 6টাকে এদিকে নিয়ে আসলে -6, এমটাকে এদিকে নিয়ে আসলে হবে -m, তো মাইনাস মাইনাস কেটে যাবে। আমার এখন এম বের করতে হবে, তো এটার থেকেও বের করতে পারি, বা এইটা আর এটা থেকেও বের করতে পারি। এই দুইটা অনুপাত কি সমান, তাহলে এই দুইটা যদি আমি ইনটু করি, 3m = 6 2 কত, 6 2 12, এখানে m এর ভ্যালু পেয়ে যাব 12/3, তাহলে 4, m = 4, তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে এরপর 10 নম্বর অঙ্কটার মধ্যে চলে যাই। দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এত, রুটস একদম ইজি। রুটস মানে এক্স এর ভ্যালু বের করা, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। এখান থেকে এক্স এর দুইটা ভ্যালু পাওয়া যাবে। যেমন আমি যদি x² - 7x/3 = 0 করি, তাহলে এটার নিচে 1 আছে। x² - 7x ক্রস মাল্টিপ্লিকেশন করলে 0, এখান থেকে x কমন নিয়ে নিলে থাকবে x - 7 = 0। এবার আইদার x = 0 or x - 7 = 0, এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাচ্ছি 7। তাহলে x এর দুইটা ভ্যালু পেয়ে গেলাম, একটা 0 আর একটা 7। তো 0 আর 7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি নাম্বার অপশন। তো আশা করি এই 10টা অঙ্ক করে দিয়েছি। নেক্সট ক্লাসে আরও 10-15টা অঙ্ক করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে এবং আরও ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।